হুম, তো যেটা বলছি সেটা হচ্ছে ইটস অ্যাবাউট বাউন্ডেড মোশন আর আনবাউন্ডেড মোশন। ঠিক আছে, মানে যেমন ধূমকেতু, সেটা তো এক পাশ দিয়ে এসে আবার অন্য পাশ দিয়ে বেরিয়ে স্যাট করে বেরিয়ে চলে যায়। তো সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আনবাউন্ডেড মোশন। মানে বিশেষ করে যেসব ধূমকেতু কখনো ফিরে আসে না, কোনো কোনো ধূমকেতু আবার ফিরে টিরে আসে, তো যারা কখনোই ফিরে আসে না সেটা কিন্তু আনবাউন্ডেড মোশন, মানে এটা কোনো বাউন্ড নেই, অসীম থেকে এলো আবার অসীমেই চলে গেল। আর কিছু কিছু আছে সেগুলো কি ঘুরে ঘুরে আসছে, তার মানে ওরা কি এই মানে স্পেসের মধ্যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ অবস্থায় আছে। বাউন্ডেড মানে হচ্ছে সীমাবদ্ধ, আনবাউন্ডেড মানে হচ্ছে মানে কোনো সীমাবদ্ধতা নেই, মুক্ত পক্ষীর মতো ঘুরে বেড়াচ্ছে। তো এই যে দু টাইপের মোশন হয়, আনবাউন্ডেড মোশনকে অনেক সময় স্ক্যাটার্ড মোশনও বলে। স্ক্যাটার্ড মোশন, হ্যাঁ। আর বাউন্ডেড মানে একটা কোনো নির্দিষ্ট, যেমন ধর এইটা, এটা এরমভাবে আছে, তার মানে এটা একটা এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ। বা যদি এটা সার্কেল হয় সেটাও একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, সীমাবদ্ধ অর্থাৎ বাউন্ডেড। তো কি করে বুঝবো বা কিভাবে বোঝা যেতে পারে, বা শর্তটা কি যে কখন কোনো একটা পার্টিকুলার মোশন বাউন্ডেড হবে বা কখন সেটা আনবাউন্ডেড হবে, কি করে বুঝবো ম্যাম, বল? একটা জিনিস, যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আর গতিবেগ দুটো পরস্পরের লম্ব হয় তাহলে তো বাউন্ডেড হতে পারে। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর গতিবেগ, আর হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে বুঝলাম, মানে ধর সাপোজ কারুর ভি হচ্ছে এদিকে, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আর ক্রস পি, পি ইকুয়াল টু হচ্ছে এম ভি, ওকে। কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম তো বাই ডেফিনেশন গতিবেগের সঙ্গে লম্ব হবে, কেননা ক্রস প্রোডাক্ট। এই যে ধর প্লেন, এই প্লেনের উপর যদি আমার অরবিটটা থাকে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে। মানে আমি বলতে চাইছি যে এটা যদি আমার প্লেনটা হয়, এই প্লেনের উপর এরমভাবে আর কি মোশনটা আছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু এই দিক বরাবর থাকবে। একটা কাগজ পেলে অবশ্য বেশি ভালো হতো, তার আমি এটা খাতা নিয়ে আসি, জাস্ট এ মিনিট, আসছি। ধরা যাক এই হচ্ছে একটা প্লেন, খাতার প্লেন। এবার আমি এর উপরে একটা অরবিট আঁকলাম, ঠিক আছে। মানে বক্তব্যটা হচ্ছে যে মানে কোনো একটা গ্রহ, সেটা ধরা যাক এরকম কোনো একটা গ্রহ, সেটা মানে এই খাতার উপরেই ইয়ে করছে, মানে এটাই হচ্ছে গ্রহটার অরবিট, ঠিক আছে, হলো। এখন এটা যদি তাই হয়, তাহলে যেহেতু অ্যারোটা এদিকে আছে আর কি, এইভাবে আছে, তাহলে এটা যদি অরিজিন হয়, দিস ইজ দ্য সান, দেন কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য এটা একটু ইনভার্টেড ইমেজ আছে, যাই হোক হোয়াট এভার, মানে যেটা এটা সূর্য, আর সূর্যের চারপাশে এরকম উপবৃত্তাকারে পৃথিবী ঘুরছে, তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, মনে করি এইটা,
তো সূর্য থেকে দাগ টানলে সেটা হচ্ছে আর, এবং তার বরাবর ট্যানজেন্টটা হচ্ছে ভি, অর্থাৎ এই ব্যাপারটা। এটা অরিজিন, এখানে নক্ষত্রটা আছে, তার চারপাশে একটা প্ল্যানেট ঘুরছে। তো এখান থেকে যেটা দাগ টানলাম সেটা আর হলো, আর এদিকে ভেলোসিটি ডিরেকশন ভি হলো। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? আর ক্রস এম ভি। এমটা তো সাম কনস্ট্যান্ট ধরে নে যতক্ষণ আমরা রিলেটিভিস্টিক লিমিটে আছি। তো এম আর ক্রস ভি। তাহলে আর এবং ভি এই দুটো ভেক্টরই আছে খাতার প্লেনে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এদের দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার, আর ক্রস ভি। তাহলে সেটা কি হবে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। অর্থাৎ এই যে আমার হাতে যে খাতাটা আছে, খাতার যে প্লেন সেটা খাতার উপরেই অরবিটটা আছে, এবং আর আর ভি এরা দুজনেই খাতার উপরেই আছে। এইদিকে হচ্ছে আমার খাতার উপরে এইদিকে আর আছে, আর এইদিকে হচ্ছে ভি আছে। সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি পারপেন্ডিকুলার টু দ্য খাতা, অর্থাৎ এরকম আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেমন? ফলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু ইন এনি সিচুয়েশন ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অরবিট, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে প্লেন অফ দ্য অরবিটের সঙ্গে পারপেন্ডিকুলার মানে এল কিন্তু ফ্রম ডেফিনেশন, এল এর সংজ্ঞাটাই যেটা, তাতে করে এল ফ্রম ডেফিনেশন দিস ইজ পারপেন্ডিকুলার টু আর এবং পারপেন্ডিকুলার টু মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। সুতরাং ওটা কিন্তু কন্ডিশন নয়। ফ্রম ডেফিনেশন মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম সব ক্ষেত্রেই এটাই হবে। আচ্ছা, এইবার হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাউন্ডেড আনবাউন্ডেডের কন্ডিশন কি হবে? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিটা কি দাঁড়ালো? ই মাইনাস ভি, টি ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি। এখন কাইনেটিক এনার্জি এমনিতে কি হাফ এম ভি স্কোয়ার, একদম ছোটবেলার ফিজিক্সটা বলছি, এক্স ডটটা বলছি না কারণ ওটা দরকার পড়ছে না এখন। সুতরাং কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ, দিস ইজ আ মাস্ট। তার মানে ই কে সবসময় ভি এর থেকে বড় হতেই হবে। ই টোটাল এনার্জি মাস্ট বি গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি। এইবার যদি পোটেনশিয়াল এনার্জি বিকামস এ ফাংশন অফ এক্স, যদি এমন হয় যে স্পেসের এক একটা পয়েন্টে, যদি কেন এটাই হয় সাধারণত, সাধারণত কি হয়, পোটেনশিয়াল এনার্জিটা পজিশনের উপর ডিপেন্ড করে। পোটেনশিয়াল এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মানে দ্য ডিস্টেন্স, রাইট? তার মানে কি, পোটেনশিয়াল এনার্জি পজিশনের উপর ডিপেন্ড করে। তার মানে স্পেসের যেই রিজিয়নস ওয়্যার যেই রিজিয়নের টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির থেকে বড় হয়, সেই রিজিয়নে পার্টিকেলটা যেতে পারে, মোশন অ্যালাউড। আর যে সমস্ত জায়গায় এনার্জিটা ছোট হয় সেই সব জায়গায় কিন্তু মোশন ইজ নট অ্যালাউড। কেমন? তাহলে এই যে স্যার যেটা গতকাল বলছিলেন যে একটা সিনেমার মতো ব্যাপার, এবং সিনেমাটা দেখতে গেলে আমার একটা পর্দা চাই, একটা পর্দার উপর সিনেমাটা হবে, সেই পর্দাটাই হচ্ছে স্পেস টাইম। তো এখানে অবশ্য আমরা স্পেস টাইমের জিনিস নিয়ে কিছু বলছি না, বাট স্টিল আমি যদি স্পেসটাকে একটা পর্দা ভাবি, তাহলে সিনেমার পর্দার উপর কোথাও নায়ক নায়িকা যেতে পারে, আর কোথাও নায়ক নায়িকা যেতে পারে না। সেখানেই যেতে পারে,
যেখানে যেখানে ওর টোটাল এনার্জিটা, আমরা তো বলি যে আর এনার্জি নেই, ক্লাসটা করতে পারছি না, মানে ব্যাপারটা হচ্ছে এই যে যদি টোটাল এনার্জিটা সেই সেই এলাকার পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হয় তবেই একটা লোক সেখানে যেতে পারে, আদারওয়াইজ যেতে পারে না। হলো এটা কেন? কারণ কাইনেটিক এনার্জি অলওয়েজ ইট হ্যাজ টু বি পজিটিভ, ইট ইজ পজিটিভ ফ্রম ডেফিনেশন এগেন। তো যেমন এবার প্ল্যানেটারি মোশনটা যদি একটু স্মরণ করি, এটা পড়ানোর পরে একটু ক্লেপনার কোলেনকাউ বইটা খুলে ওটা পড়লেই সব থেকে ভালো বুঝবি, বা এটা টাকওয়ালে পুরাণিকেও ভালো আছে, যাই হোক এটার যেহেতু ইবুক আছে, ক্লেপনার কোলেনকাউ বইটা খুলে এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবি, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ পোটেনশিয়াল এনার্জিটা ধরা যাক তোদের ওই ছিল একটা ছিল একটা ধরা যাক মানে একটা প্ল্যানেট, মানে একটা টু বডি প্রবলেম আর কি, এটাই আছে সেন্ট্রাল ফোর্সের সময় এটাই পড়েছিলি, টু বডি প্রবলেম। সেটা হচ্ছে একটা ফিক্সড আছে, ধরা যাক সান ইজ ফিক্সড, এবং আর্থ ইজ রোটেটিং, তাহলে টু বডি প্রবলেম হলো। নাও তাহলে এদের মধ্যে এবার এবার তাহলে বুঝতেই পারছি যে মোশন বুঝতে গেলে আমার দরকার হচ্ছে পোটেনশিয়াল এবং এনার্জি ই আর ভি, এই দুটো। তাহলে এখানে পোটেনশিয়াল কি থাকবে? একটা থাকবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হুইচ ইজ মাইনাস জি এম এম বাই আর, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সরি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু মাস, মানে শুধুমাত্র ক্যাপিটাল মাস এম আছে, এম ক্যাপিটাল মাস, কীসব বলছি, মানে মাসটা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে তার জন্য পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। এবার তার সঙ্গে আরেকটা টার্ম থাকে যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এটা কেন আসে? এটা হচ্ছে যখন আমরা ওই যে স্যার কালকে বলছিলেন যে কোঅর্ডিনেট সিস্টেমটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা জিনিসকে আমি এক্স ওয়াই দিয়ে লিখতে পারি, আর থিটা দিয়েও লিখতে পারি, আমরা জানি যে ব্যাপারটা একই, কিন্তু অনেক সময় যেহেতু চেহারাটা আলাদা হয়ে যায়, তো মানে একটা ভেলোসিটি আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখি তাহলে তো আমি লিখবো এক্স ডট এবং ওয়াই ডট, কিন্তু এটাকে যদি আমি পোলার কোঅর্ডিনেটে লিখি তাহলে আমি কি লিখবো আর ডট এবং আর থিটা ডট। তো অবভিয়াসলি ইট লুকস ডিফারেন্ট, ঠিক আছে, চেহারাটা আলাদা হয়ে যায়, হয়তো ইনফরমেশন একই কিন্তু দেখতে আলাদা হবে, রিপ্রেজেন্টেশনটা আলাদা হবে। ওই রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে, মানে আমি যদি ঠিকঠাক কোঅর্ডিনেট না চুজ করি, মানে কালকে স্যার যেটা বলেছেন সেটা তো আরও সাংঘাতিক উদাহরণ, যে কোঅর্ডিনেট ভুলভাবে চুজ করার ফলে উল্টোপাল্টা ইনফরমেশন পাচ্ছি। আবার এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু, মানে এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রেও কোঅর্ডিনেট ঠিকভাবে চুজ না করলে আবার আর্ধেক জিনিস ঠিক মানে বোধগম্য হয় না, বা ওগুলো ঠিক মানে ঢাকা পড়ে থাকে আর কি। তো আমি যদি এই মোশনটাকেই প্লেন পোলার কোঅর্ডিনেটে লিখি তাহলেই দেখতে পাওয়া যাবে, সেই ডিটেলসটা আমি করাচ্ছি না। সেন্ট্রাল ফোর্সের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি মনে হয় যে সেন্ট্রাল ফোর্সটা ভালো করে পড়া নেই তাহলে ওটা ভালো করে পড়তে হবে, সেটা আমাকে বলবি, আমি তাহলে প্রথম থেকে ভালো করে করাবো। এখন যেহেতু আজকের ক্লাসের টপিক এটা নয় তাই জন্য আমি এটা ডিটেলসটা করাচ্ছি না, কিন্তু দ্য পয়েন্ট ইজ একটা থাকে অরিজিনাল পোটেনশিয়াল যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বলে, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এটা মানে পাওয়া যাবে যদি আমরা প্লেন পোলার কোঅর্ডিনেটে পুরো ব্যাপারটাকে লিখি। আর যদি ফিজিক্যালি ভাবতে চাস তাহলে ব্যাপারটা এই যে এই যে মানে একটা সার্কুলার মোশন হচ্ছে, তার দরুন একটা এমন একটা টার্ম পাচ্ছি যেটা পোটেনশিয়াল এনার্জির মতোই দেখতে। ওকে, তো সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল হচ্ছে ভিসি,
তো ভিসি এবং ভিআর দুটো মিলে হচ্ছে আমার টোটাল পোটেনশিয়াল, যেটাকে বলা হয় ভি এফেক্টিভ বা এফেক্টিভ পোটেনশিয়াল। এখন ভিআর যেটা আছে সেটা নেগেটিভ, সামনে একটা মাইনাস সাইন আছে। সো ভিআর হচ্ছে দেখতে এরকম, আর যেটা সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল আছে সেটার সাইনটা পজিটিভ। ওকে, তাহলে একটা হচ্ছে ভিআর, মানে হ্যাঁ একটা হচ্ছে ভিআর যেটা নিচে দেখালাম মাইনাস জিএম বাই আর, আরেকটা হচ্ছে এরকমভাবে ফল করে যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। দিস ইজ অলসো এ ফাংশন অফ আর। তাহলে এই দুটো জিনিসকে যোগ করলে পাওয়া যায় ভি এফেক্টিভ। দুটো জিনিসকে যোগ করব কেমনভাবে, যেমন ধরা যায় এই পয়েন্টে এর ভ্যালুটা এত আর এর ভ্যালুটা এত, পরিষ্কার দেখা যাচ্ছে এটাই গ্রেটার, মানে এই ভ্যালুর থেকে অবশ্যই বড়। তাহলে দুটোর যোগফলটা এরকম এখানে কোথাও একটা থাকবে, হায়ার কোনো একটা ভ্যালুতে। হায়ার হবে না, লোয়ার হবে, কারণ এটা তো মাইনাস আছে। এই অংশটা থেকে এই অংশটা বাদ গেল, তাহলে নিচে কোথাও একটা পেলাম। আচ্ছা, এরমভাবে এই পয়েন্টে এটা এখানে আছে আর এখানে এইটা আছে, এটার থেকে এটা মাইনাস হবে, তাহলে একটা পজিটিভ কোনো ভ্যালু পাবো। এবার এরকম করতে করতে একটা সময় দেখা যাবে, এটা গ্রাফটা পুরো এক্স্যাক্টলি ঠিক আঁকা হয়নি, একটা কোনো পয়েন্টে কি দেখা যাবে যে এটা এবং এটা সেম ভ্যালু, তখন সেখানে আমি 0 পাবো। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু প্রপারলি আঁকা উচিত। আচ্ছা, সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল হচ্ছে এরকম, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এরকম। তো এবার এখানে হচ্ছে এই পয়েন্টের জন্য একটা থেকে আরেকটাকে মাইনাস করলে আমি এটা পেলাম, এই পয়েন্টের জন্য আমি হয়তো এখানে পেলাম, এটা এখানে, এটা এখানে। এই পয়েন্টের জন্য এটা এখানে আছে, আর এই পয়েন্টের জন্য এটা অনেক নিচে আছে। তাহলে অলরেডি এই পয়েন্টে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ পোর্শনটাই বেশি হয়ে গেছে। তাহলে এটার থেকে এটাকে যদি মাইনাস করি তাহলে আমি সাম নেগেটিভ কোয়ান্টিটি পাবো। তাহলে এখানে আমি হয়তো এরকম কোনো একটা কোয়ান্টিটি পাবো। তাহলে একদম শুরুতে আমি পজিটিভ একটা ভ্যালুস পাচ্ছিলাম, তারপর যত আর বাড়াচ্ছি একটা পয়েন্টে 0, তারপর আমি পাচ্ছি নেগেটিভ, এবং তারপরে আবার একটা সময় এটা উঠতে থাকবে। কেন উঠতে থাকবে? কেননা এই যে নিচের এই জিনিসটা আছে এটার ভ্যালুটা আবার ফল করছে, যেহেতু ফলে নেগেটিভই আছে, কিন্তু এখানে যেমন চরম নেগেটিভ হয়ে গেছিল এখানে তার থেকে কম নেগেটিভ থাকছে। ওকে, হয়ে টোয়ে ফাইনালি এরকম একটা কার্ভ। তাহলে এই যেটা পেলাম, এটা কি পেলাম? এটা আমি পেলাম ভি এফেক্টিভ। I am getting here the effective potential under which the astrophysical body is moving. এটা কোনো একটা বডি, এটা প্ল্যানেট হতে পারে, ধূমকেতু হতে পারে। ঠিক আছে, তো জিনিসটা দেখতে এই রকম, এটা পোটেনশিয়াল। এবার এর মোশনটা কেমন হবে যদি এনার্জিটা সাম পজিটিভ কোয়ান্টিটি হয়, কিছু একটা পজিটিভ ই। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখ যে এই যে রিজিয়নটা আছে, ঠিক আছে,
এবং এই যে রিজিয়নটা আছে, তো বাঁদিকের যে রিজিয়নটা আছে সেখানে এটা এনার্জি, কিন্তু পোটেনশিয়াল কত? এনার্জি থেকে অনেক বেশি পোটেনশিয়াল, তাই না? এখানে তো এখানে এনার্জি মানে পোটেনশিয়ালটা তো এই রেড কার্ভটা, তাহলে ডেফিনেটলি এই এলাকাটাতে সবুজটা হচ্ছে এনার্জি, সবুজ হচ্ছে এনার্জি আর রেড হচ্ছে পোটেনশিয়াল। তো অবশ্যই এই বাঁদিকের রিজিয়নটাতে এনার্জিটা পোটেনশিয়ালের থেকে কম, তাহলে এই রিজিয়নটা নট অ্যালাউড। টোটাল এনার্জি পোটেনশিয়ালের থেকে কম যেসব রিজিয়নে হবে সেই সব রিজিয়নে কেউ যেতে পারবে না, কেউ মানে এই বডিটা যেতে পারবে না। কিন্তু ডান দিকটা আমি যদি দেখি তাহলে কি এই সবুজটা এই লালটার, এই যে লাল, এই লালের উপরে আছে, অর্থাৎ এনার্জি গ্রেটার দ্যান ভি। তাহলে এটা পুরোটাই অ্যালাউড রিজিয়ন। এবার অ্যালাউড রিজিয়নটা কতটা? না ইনফিনিটি অবধি, কেননা এটা তো চলতেই থাকবে, মানে এটা তো ফরএভার স্পেসের সমস্ত রিজিয়নে এনার্জিটা ভি এর থেকে বেশি। তার মানে স্পেসের একটুখানি রিজিয়ন মানে একটা পোর্শন তো নট অ্যালাউড, এই পোর্শনটা, কিন্তু বাকি সবটাই অ্যালাউড। তার মানে এই বডিটা স্পেসের যে কোনো জায়গায় যেতে পারে। দ্য মোশন ইজ আনবাউন্ডেড, স্পেসের যে কোনো জায়গায়ও যেতে পারে। কিন্তু যদি এনার্জিটা হতো নেগেটিভ কোয়ান্টিটি, সো দ্যাট দিস, সরি এইটা, এবার ভালো করে দেখ, এনার্জিটা নেগেটিভ এরকম একটা জায়গায় আছে, তাহলে এই যে দুটো পয়েন্টস যেখানে এনার্জিটা পোটেনশিয়ালকে কাট করছে, ধরা যাক এটা V1 এবং এটা হচ্ছে V2, তাহলে এই দুটো পয়েন্টে, আচ্ছা এটা V1 V2 কেন বলছি, বেসিক্যালি এটা তো একই ভ্যালু। বেসিক্যালি আমি বলতে চাইছিলাম, আই ওয়াজ সেইং যে এটা R1 এবং এটা R2, V এর ভ্যালু তো সেম, V এর ভ্যালু তো এখানে একই। এটা তো R, এই অ্যাক্সিসটা তো R অ্যাক্সিস, মানে দূরত্বটা বোঝাচ্ছে। তাহলে R1 এবং R2, তাহলে এই দুটো দূরত্বে, সো at R1 and at R2 এনার্জিটা পোটেনশিয়ালের সঙ্গে সেম, অর্থাৎ কাইনেটিক এনার্জি 0। এবং মাঝখানের যে রিজিয়নটা আছে, অর্থাৎ R1 থেকে R2-র মধ্যবর্তী যে রিজিয়নটা আছে, সেখানেও দেখ সবুজ কার্ভটা রেড কার্ভের উপরে আছে, তাই না? রেড কার্ভটা এরকম আছে আর গ্রিন কার্ভটা এরকম আছে। সো E ইজ গ্রেটার দেন V। তার মানে কি এই মাঝের রিজিয়নটা অ্যালাউড, এটা R1 এটা R2, তাহলে মাঝের যে এলাকাটা সেটা তাহলে অ্যালাউড। কিন্তু
এর বাদিকে ডান দিকে কি হচ্ছে না, সবুজটা তো এরকম আছে, আর রেডটা সবুজটাকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে, রাইট? তাহলে বাঁদিক এবং ডান দিকে কিন্তু এনার্জিটা ভি এর থেকে কম, সবুজটা ভি এর তলায়, মানে সবুজটা লালের তলায়। তাহলে এই দুটো জায়গাতে ও যেতে পারবে না। তাহলে কি হলো ব্যাপারটা, অ্যাস্ট্রোফিজিক্যাল বডি যে R1 R2 এগুলো কি, এগুলো হচ্ছে অরিজিন থেকে দূরত্ব। কোথায় অরিজিন আমাদের, এইটা ছিল আমাদের অরিজিন। তাহলে এখানে কি বুঝলাম এই গ্রাফ থেকে, যে কারোর এনার্জি যদি এরকম কোনো একটা জায়গায় থাকে তাহলে সে R1 আর R2-র মধ্যেই থাকতে পারে। তার দূরত্বটা হয় মানে R1 এর থেকে বেশি হবে এবং R2-র থেকে কম হবে, এর বাইরে আর কোথাও কিন্তু হতে পারে না। অর্থাৎ আমি যদি ছবিতে দেখি ব্যাপারটাকে, তাহলে এটা ধরা যাক আমার R1 আর এটা ধরা যাক আমার R2, তো এর মধ্যেই ও ঘুরঘুর করবে, যেভাবেই ঘুরঘুর করুক এর মধ্যেই ও থাকবে, এর বাইরেও যেতে পারে না। সো দিস টাইপ অফ মোশন ইজ বাউন্ডেড মোশন। গোটা স্পেসের মধ্যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই ও আটকে আছে। ক্লিয়ার? এই যে বাউন্ডেড মোশন, তার একটা উদাহরণ হচ্ছে ইলিপস। এখানে হয়তো সূর্যটা থাকে, এবার তোর স্মলেস্ট ডিস্টেন্স হচ্ছে R1, লার্জেস্ট হচ্ছে R2, এবার ও বাকি যেখানেই থাকুক, যদি এখানে থাকে তাহলে সেটা R2-র থেকে ছোট কিন্তু R1-এর থেকে বড়, এরকম এরকম করতে করতে R1-এ আসে যেটা সবচেয়ে ছোট, আবার বড় হয়, বাড়তে বাড়তে আবার R2-তে আসে। একটাকে বলে অ্যাফিলিয়ান, একটাকে বলে পেরিহেলিয়ান। এটাকে বোধহয় অ্যাফিলিয়ান বলে, এটাকে পেরিহেলিয়ান বলে। সো দিস ইজ বাউন্ডেড মোশন। আর আরেকটা যেটা বলছিলাম আনবাউন্ডেড, সেখানে কি ব্যাপারটা ছিল, যে এই যে একটা মিনিমাম দূরত্ব, এর থেকে কম হতে পারে না, এটা ধরা যাক R0, R0-এর কম হতে পারে না, কিন্তু R0-এর থেকে বেশি সব কিছু হতে পারে। তো তাহলে সেটা সেই ব্যাপারটা কীরকম না, এখানে হয়তো সূর্য আছে, একটু বাচ্চাদের কার্টুনের মতো করলাম, তো সূর্য থেকে ধরা যাক এইটা হচ্ছে একটা R0 দূরত্ব, তো প্ল্যানেটটা R0-এর থেকে কাছে আসতে পারে না। সো বাট ইট ক্যান বি দিস, এরম এরম R0-এর থেকে কাছে আসতে পারবে না, কাছে এলো কাছে এলো কাছে এলো R0, ব্যাস, আর কাছে আসতে পারবে না, আবার এরম করে করে আবার দূরে চলে গেল, কারণ আর সবই অ্যালাউড, মানে R0-এর থেকে বড় এনি ডিস্টেন্স অ্যালাউড। সো এর মোশনটা এরকম টাইপের হবে। এটা আনবাউন্ডেড, কেননা অসীম থেকে এলো এবং অসীমে ফেরত যাচ্ছে, স্পেসের কোনো পার্টিকুলার রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। সো দিস ওয়াজ ইয়োর বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড মোশন। তাহলে কোনো পার্টিকেলের বা কোনো অবজেক্টের তোকে যদি জিজ্ঞেস করা হয় যে এর মোশনটা বাউন্ডেড হবে না আনবাউন্ডেড হবে, তাহলে প্রথম তথ্য যেটা তোর দরকার সেটা হচ্ছে যে পোটেনশিয়ালটা দরকার। নেক্সট যে তথ্যটা দরকার সেটা হচ্ছে এনার্জিটা দরকার। পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ এক্স বা অ্যাজ এ ফাংশন অফ আর, এবং এনার্জি। তারপর যদি এনার্জি গ্রেটার দ্যান ভি, মানে যেসব জায়গায় গ্রেটার দ্যান ভি আর হবে বা যেসব জায়গায় গ্রেটার দ্যান ভি এক্স হবে, সেসব জায়গায় পার্টিকেলটা অ্যালাউড, যেখানে হবে না সেখানে নট অ্যালাউড। এবার কতটুকু জায়গায় অ্যালাউড, কতটুকু জায়গার মধ্যে অ্যালাউড আর কি সেই রিজিয়নটা, সেটাকে বিচার করে তোকে ডিসিশন নিতে হবে যে এটা বাউন্ডেড নাকি
আনবাউন্ডেড। এর উপর আমি নতুন করে অঙ্ক দেব না। গ্রুপের লাস্ট যে প্রবলেমটা ডিসকাস এখন হচ্ছে, এটা তো ভালো করে বুঝলি। এবার এটা ট্রাই করবি। এটা এক্স্যাক্টলি এটা নয়, কিরকম একটা আছে ওটা দেখে নিবি, দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ট্রাই করবি। আশা করছি সবার সঙ্গে সবার ম্যাচ করবে না, কারণ এটা অনেক রকমভাবেই অ্যাপ্রোচ করা যেতে পারে। তো তাহলে ফার্স্ট প্রবলেমটা ছিল গতকালকের ভিডিওটা দেখা এসএসজি স্যারের, দেখে কি বুঝলি সেটা আমাকে লিখে পাঠাবি। সেকেন্ড হচ্ছে এটা ট্রাই করবি, ঠিক আছে? ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে যেটা আমি আগের দিন বলছিলাম, সেটা হলো যে ওইটা যেটা তোরা বেশ সুন্দরভাবে করেছিস। তোরা না জেনেই একটা কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক করে ফেলেছিস অ্যাকচুয়ালি। কি দিয়েছিলাম দেখি, ইকুয়েশনটা দিয়েছিলাম এইটা, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m del 2 psi del x2 plus vx psi xt, মানে এটা অ্যাকচুয়ালি x আর t দুটোর ফাংশন, ইকুয়াল টু ih কাট del psi del t। এইটা ছিল অরিজিনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা ইট ইজ নান আদার দেন Schrodinger's ইকুয়েশন। ঠিক আছে, এখন এর তো অনেক ফিজিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেটা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বি তখন পড়বি। মূল কথাটা হচ্ছে এটা যে এই যে আমরা বলি না যে আমরা সব জানি, মানে এই ধর নিউটনের সূত্র দেখলে ওরকমই একটা ধারণা হবে, ওরকম একটা ফিলিং হয় আমাদের যে আমরা হচ্ছে গিয়ে ফোর্স যদি জানি আর একটা পার্টিকেল এই মুহূর্তে কোথায় আছে সেটা যদি আমরা জানি, যেমন প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, আমি এখান থেকে একটা জিনিস নেব, নিয়ে হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থ্রো করব এবং আমি বলে দিতে পারবো যে এটা কোথায় গিয়ে ল্যান্ড করবে, কত দূরে ল্যান্ড করবে বা কত সময় পরে ল্যান্ড করবে। তো মোদ্দা কথা আমরা সব জানি, এরকম একটা ব্যাপার। কিন্তু বাস্তবে আমরা সব জানি না, এবং এই যে আমরা সুন্দর বলে দিচ্ছি এখান থেকে ছুড়বো আর ওখানে গিয়ে ল্যান্ড করবে, এটা কিন্তু এক্স্যাক্ট সলিউশন নয়। এবং এর মধ্যে মানে এটা যে ওখানেই পড়বে এটা কিন্তু সত্যি নয়। কিন্তু কি হয়, দৈনন্দিন জীবনে আমরা সেটা বুঝতে পারি না, কেননা যতটুকু অনিশ্চয়তা আছে এটার মধ্যে সেটার পরিমাণটা খুব কম। হয়তো আমি অ্যান্সার বের করলাম 5 মিটার দূরত্বে গিয়ে পড়বে, কিন্তু আসলে এটা 5 মিটার দূরত্বেও পড়তে পারে, এটা 5 মিটারের মানে 4.99999 এরকম একটা দূরত্বেও গিয়ে পড়তে পারে। এটা এমন নয় যে আমি মাপতে পারছি না বা আমার কোনো গাফিলতি, এটা ওর কি বলবো, মানে প্রকৃতিটা এভাবেই তৈরি, আমাদের নেচার, আমাদের ইউনিভার্স বা আমাদের যে পার্টিকেলগুলো দিয়ে আমরা তৈরি হয়েছি, সেই পার্টিকেলগুলো জাস্ট এরকমই। ঠিক আছে, ওদের ওরকম কোথায় গিয়ে পড়বে বা কেমনভাবে গিয়ে পড়বে, তখন তার মোমেন্টাম কি হবে না হবে, এইগুলো কিন্তু এক্স্যাক্টলি বলাটা ইম্পসিবল। মানে পার্টিকেলগুলোই এরকম, পার্টিকেলস আর লাইক দ্যাট অনলি। যেটা স্যার কালকে বলছিলেন যে যেমন আমরা এক্সিস্ট করি, কেন এক্সিস্ট করি সেটা তো ফিলোসফির প্রশ্ন, এটা দর্শন তত্ত্ব। কিন্তু মানে আমরা যে এক্সিস্ট করি বা আমি যতটা দেখি, আমি তো দেখছি যে আমি এক্সিস্ট করি, তো এইটাকে সত্যি মনে করে, মানে যা দেখছি সেটাকে সত্যি মনে করে যে এগিয়ে যাচ্ছি আমরা বা লজিক্যালি কিছু একটা বোঝার চেষ্টা করছি, এইটাই কিন্তু সায়েন্স। ওকে,
সো সেইভাবে যদি আমি দেখি তাহলে প্রকৃতিটা এরকম, মানে আমি এটাই দেখলাম যে প্রকৃতি এরকমই, সে হচ্ছে একসঙ্গে দুটো জিনিস জানতে দেয় না, দুটো বা তিনটে জিনিস কোথায় গিয়ে পড়বে, কতক্ষণ পরে গিয়ে পড়বে, কত এনার্জি নিয়ে পড়বে, এত কিছু ও একসঙ্গে অ্যাকিউরেটলি জানতে দেয় না। ও কি জানতে দেয় এবার ডেইলি লাইফে বুঝতে পারি না, কারণ ওই অনিশ্চয়তার পরিমাণটা খুবই স্বল্প, কিন্তু যেই চলে যাবি তুই ইলেকট্রনের জগতে তখন তুই ব্যাপারটা বুঝতে পারবি যে কত ধানে কত চাল। তো অ্যাকচুয়ালি প্রকৃতি কিভাবে কতটুকু আমাদের জানতে দেয়, একটা ফাংশন আছে যেটা অনেক রকম দেখতে হতে পারে, সেটা এরকম দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে, আবার এরকমও দেখতে হতে পারে। সেই ফাংশনটা টাইমের ফাংশন এবং পজিশনের ফাংশন। এই ফাংশনটুকুর মধ্যে যতটুকু ইনফরমেশন থাকা সম্ভব ততটুকুই আমরা জানতে পারি, অর্থাৎ আমরা যা জানতে পারি সেই গোটা ইনফরমেশনটাকে একটা ফাংশন দিয়ে লেখা যায়, যেটাকে বলা হয় ওয়েভ ফাংশন। এই ফাংশন থেকে যতটুকু জানা যাবে ততটুকুই জানা যাবে, এই ফাংশন থেকে যা জানা যাবে না সেটা জানা সম্ভবই না। অর্থাৎ যা নাই ভারতে তা নাই ভারতে, এরকম একটা কথা আছে, নিশ্চয়ই শুনেছিস। মানে হচ্ছে মহাভারত তো মহাকাব্য আমাদের হিন্দুদের, তো সেখানে বলা হয় যে মানে মহাভারতে সবই আছে, অর্থাৎ মহাভারতে যা নেই সেটা পৃথিবীতে কোথাও নেই, বা পৃথিবীতে যা আছে সবটুকুই মহাভারতে আছে। এটাও সামহাউ অনেকটাই সেরকমই এটাও, যে এইটুকু এই ফাংশনের মধ্যে যা আছে ততটাই জানা সম্ভব, যা এই ফাংশনের মধ্যে নেই সেটা জানা সম্ভবই না। তো এবার এই ফাংশনটাই সময়ের সাথে সাথে বা পজিশনের সাথে সাথে কেমনভাবে চেঞ্জ করে সেইটাই হচ্ছে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। ঠিক যেমন নিউটনের ইকুয়েশন হচ্ছে কি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটাও সেরকমই একটা ব্যাপার। তো এই হচ্ছে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, যেটাকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। ওকে, তোরা যে এক্সারসাইজটা করেছিস সেটা হচ্ছে তোরা এটাকে সলভ করেছিস বাই মানে ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবলস। তোরা এটাকে ধরেছিস এরকম এফএক্স ইন্টু ধরা যাক এই টিটি, তারপর তোরা বসেছিস সেপারেশন অফ ভেরিয়েবলস করেছিস, সবাই নিজের মতন করেছিস, কিন্তু সবারটাই মোরাললেস মানে সবারটাই কারেক্ট। কিন্তু এখানে একটাই বিষয় আছে, সেটা হচ্ছে সেপারেশন কনস্ট্যান্ট। ওকে, তো একটা পোর্শন এরকম আসবে, সে আচ্ছা সব বসিয়ে টসিয়ে এই ধরনের কিছু একটা আসবে, ধরা যাক এই, তো বুঝতেই পারছিস যে সেপারেশন কনস্ট্যান্টটাকে কিভাবে ধরা হচ্ছে সেইটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওকে, এবার সেপারেশন কনস্ট্যান্ট মানে কারণ পজিটিভ ধরা হচ্ছে না নেগেটিভ ধরা হচ্ছে, এটাকে আমি যদি ই ধরি তাহলে একরকম, আবার মাইনাস ই ধরলে আবার চিত্রটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। এনিওয়ে, আমরা ইন জেনারেল একটা কিছু ধরি, আমরা সাপোজ এটাকে ই ধরলাম, ই মানে কিন্তু এনার্জি নয়, মানে অন্তত এক্ষুনি আমরা এটাকে এনার্জি বলবো না, আমরা এটাকে একটা কনস্ট্যান্ট বলছি। তাহলে এটা একটা ইকুয়েশন 1, এবং এবং এইটা হচ্ছে আরেকটা ইকুয়েশন 2। এবার পার্ট বাই পার্ট যদি সলভ করি, এটা করেছিস তাই আমি ডাইরেক্ট অ্যান্সারটাই লিখছি। পার্ট বাই পার্ট যদি সলভ করি তাহলে আমরা এটা একেবারেই কারেক্ট সলিউশন পেয়ে যাব, সেটা হচ্ছে e⁻⁻⁰ এটাকে সাইন কস করে অনেকে লিখেছিস, লিখতেই পারিস, আবার নাও লিখতে পারিস, হোয়াট এভার। তো টাইম ডিপেন্ডেন্সটা পুরোটাই বোঝা গেল, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পোর্শন। বাকি কি রইল? -h²/2m d2fx
dx2 প্লাস vx fx ইকুয়াল টু ই fx। এটাকে বলা হয়, এটার সঙ্গে এটার বেশ মিল আছে, না সরি এটার নয়, এটার সঙ্গে এটার মিল আছে, একই রকমই দেখতে, শুধু পার্থক্য কি না এখানে ডান হাতে আইএইচ কার ডেল সাই ডেলটি ছিল, তার বদলে এখানে EFX। মানে সোজা কথায় টাইমের পোর্শনটা নেই, টাইমটা বাদ দিতে পেরেছি আমরা, টাইমের সলিউশনও পেয়ে গেছি এবং টাইমটাকে আমরা বাদ দিতেও পেরেছি। এইটাকে বলা হয় টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। ঠিক আছে, তো দুটোই শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, কিন্তু একটা টাইম ডিপেন্ডেন্ট, সেটাকেই সেপারেশন অফ ভেরিয়েবলসের মাধ্যমে আমরা টাইমের পার্টটা সলিউশন পেলাম এবং বাকি পোর্শনটা হয়ে গেল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, যেটাকে সলভ করতে গেলে আমার এইটা জানা দরকার, Vx ইকুয়াল টু হোয়াট। পোটেনশিয়াল সম্পর্কে না জানা থাকলে তুই এর বেশি আর এক পাও এগোতে পারবি না। অর্থাৎ কোনো একটা পার্টিকেল সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে সাই এক্সটি জানতে হবে, আগেই বলেছি যে এভাবেই আমাদের প্রকৃতিটা তৈরি, যে ওয়েভ ফাংশনটা জানতে হবে, ওর মধ্যে যা আছে ততটুকুই জানতে পারি, ওর বাইরে জানতে পারি না। তো সেইটা ইজ ইকুয়াল টু এইটা, তার মানে কি এফএক্স জানতে হবে, টিটি জানতে হবে। টিটিটা আবার আমরা জানি, দেখা গেল জানি বলতে এনার্জিটা জানলেই আর কি টিটিটা লিখতে পারা, আচ্ছা সরি এনার্জি তো আবার আমরা এখনো আসিনি, ই জানতে হবে, হ্যাঁ ই সাম কনস্ট্যান্ট, ইটা জানলেই আমরা টিটি জানি, কিন্তু এফএক্স জানতে গেলে আবার কি জানতে হবে, ভিএক্স জানতে হবে, অর্থাৎ সেই আবার পোটেনশিয়াল ছাড়া কোনো কিছুই করা মুশকিল। তো আমাকে ভি জানতে হবে এবং ই জানতে হবে, মোদ্দা কথা এটাই, এই দুটো জানতে পারলেই আমি ওয়েভ ফাংশন জানতে পারবো। এতটাই অ্যাকচুয়ালি টাস্কটা ছিল, কিন্তু এটা খুব ভালো লাগলো যে নীলাঞ্জন আরেক স্টেপ এগিয়ে ভিএক্স ইকুয়াল টু 0 হলে কি হবে সেটাও বার করেছে। ভিএক্স ইকুয়াল টু 0 সে আবার একটা অন্য গল্প, কোথাও যদি জিরো পোটেনশিয়াল হয় সেটা আবার কিরম গল্প না, ধর আমি একটা একখণ্ড সিলিকন নিয়েছি, সিলিকন যেটা কিনা সেমিকন্ডাক্টর, তার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 EV। আচ্ছা এবার আমি যদি এরকম করি যে এর উপরে একটা খুবই সরু একটা লেয়ার অ্যালুমিনিয়াম ডিপোজিট করি, করে এর উপর আবার আমি একখণ্ড সিলিকন চাপিয়ে দিলাম। এখন সিলিকন তো অর্ধপরিবাহী, রুম টেম্পারেচারে খুব বেশি তো কারেন্ট ক্যারি করবে না, কিন্তু অ্যালুমিনিয়ামটা কি, অ্যালুমিনিয়াম মেটাল, তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে কি ফ্রি ইলেকট্রন গিজগিজ করছে। এইবার যদি তুই ইলেকট্রনের কথাটা ভাবিস তাহলে ইলেকট্রনটা তাহলে কি হচ্ছে ব্যাপারটা না, এই যে একটুখানি একটা সরু মতনও জায়গা পেয়েছে, এইটুকু জায়গার মধ্যে দিয়েও যেমন খুশি ঘুরে বেড়াতে পারছে, কিন্তু সিলিকনের মধ্যে দিয়েও ঘুরে বেড়াতে পারছে না। এটা একটা খুব মানে রাফ এক্সাম্পল দিলাম, কেননা তোরা এখনো সবাই ফিজিক্সটা শেখা শুরু করেছিস, কিন্তু মানে খুব ভুলও নয়, পুরো ঠিক নয় ব্যাপারটা, মানে চিত্রটা, কিন্তু খুব ভুলও নয়। তো মোট কথা দুপাশে ইলেকট্রনের যাওয়া আসার খুব একটা সমস্যা নেই, মানে পুরো কারেক্ট নয় এজন্য বলছি, কেননা আবার অ্যালুমিনিয়াম সিলিকনের ইন্টারফেসে ব্যাপারটা কেমন সেটাও এখানে ম্যাটার করবে, বাট এনিওয়ে কিন্তু রাফলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইলেকট্রন একটা খুব ছোট্ট মতন জায়গাতে অনেক নড়তে পারছে, কিন্তু পাশের বাকি জায়গাগুলোতে নড়তে পারছে না। তো ব্যাপারটা যেন এরম হয়ে গেছে যে ইলেকট্রনগুলো এইটুকু জায়গার মধ্যে আটকা পড়ে গেছে, they are trapped। এই জিনিসটাকে আমি এরম বলতে পারি যে যেন একটা কি বলবো, যেন একটা এরম একটা গর্ত আছে, যেই গর্ত থেকে ইলেকট্রনটা আর বেরোতে পারছে না, মানে তাই তো ব্যাপারটা বেসিক্যালি, মানে ইলেকট্রনটা গর্তের মধ্যে যত ইচ্ছা মুভ করতে পারে,
কিন্তু গর্ত থেকেও বেরোতে কোনো দিন পারবে না। এরকমই ব্যাপারটা, কারণ অ্যালুমিনিয়ামের মধ্যে তো মুভ করছে, ও তো ফ্রি ইলেকট্রন। কিন্তু কেউ সিলিকনে তো যেতে পারছে না, বা গেলেও তো মুভ করতে পারবে না। আমি যদি ধরেও নিই যে কিছুভাবে যেতে পারবে, কিন্তু তাও তো ফ্রিলি মুভ করতে পারবে না। তাহলে অ্যাজ ইফ যেন ইলেকট্রনটা গর্তের মধ্যে পড়ে গেছে। এরকম একটা পরিস্থিতিকে আমি বলতে পারি একটা ইনফাইনাইট পোটেনশিয়ালের গর্ত, ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। অর্থাৎ কিরকম না, ভিএক্সটা 0 অ্যাট সাম রিজিয়ান, মানে এই রিজিয়ানটাতে ভিএক্সটা 0, বাকি সব জায়গায় ভিএক্সটা ইনফিনিটি। ইনফাইনাইট পোটেনশিয়াল, তাই ইলেকট্রনটা আশেপাশে কোথাও যেতে পারে না। কিন্তু একটা ছোট্ট এলাকায় পোটেনশিয়ালটা 0, সেখানটাতেও যেমন খুশি মুভ করতে পারে। এই প্রবলেমটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্সের বিখ্যাত পার্টিকেল ইন আ বক্স প্রবলেম। কিন্তু এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। এটা নীলাঞ্জন সলভ করেছিস, ভালো কাজ করেছিস। কোনো সময় যখন সময় পাবি মানে হচ্ছে আগে ক্লাসের পড়াটা করতে হবে। যে ক্লাসে যতটাই পড়ানো হবে, হোম টাস্ক দেওয়া হবে, সেটা আগে করতে হবে। দরকার হলে 1 ঘন্টা কম ঘুমাবি। তারপর সেই পড়াটা হয়ে গেলে তারপর যদি ইচ্ছা হয় তাহলে আমাকে বলবি, আমি পার্টিকেল ইন আ বক্স কোথায় আছে বলে দেবো, নিজে নিজে পড়বি, বা ইউটিউবে ভিডিও দেখতে পারিস। তবে বইটা আগে পড়াটা বেটার। এই পার্টিকেল ইন আ বক্স প্রবলেমের উপর ভিত্তি করেই কোয়ান্টাম মেকানিক্সের পরবর্তীকালের যত যা হয়েছে সেগুলো সব কিছুর ভিত্তিটা এটা, মানে এটা দিয়ে শুরুয়াত। ওকে, তো যাই হোক, এনিওয়ে, এবার পোটেনশিয়াল, ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল হতে পারে পোটেনশিয়ালটা, এরকম ডাবল পোটেনশিয়াল ওয়েল হতে পারে, এটা কোনো ব্যারিয়ার পোটেনশিয়ালও হতে পারে। এক এক রকম হওয়ার জন্য পার্টিকেলগুলো এক এক রকম বিহেভ করবে। আর আরেকটুখানি কোয়ান্টাম মেকানিক্স যখন শিখবি তখন দেখবি যে এই ইটা, ইট ইজ নান আদার দেন দ্য এনার্জি অফ দ্য সিস্টেম। সেগুলো পরের কথা, সেগুলো তোমরা পড়বে পরবর্তী সেমিস্টারে, মানে 4th সেমিস্টার পড়বি তোরা এটা। তবে অ্যাডভান্স পড়তেই পারি, সুভাষিস তো পড়তোই, একটু একটু পড়তো, ভালো লাগতো বলে। ঠিক আছে, তাহলে এইটা ডিসকাশনটা আমি এখানেই শেষ করছি। এটা এই কারণে আমি এটা করালাম, কারণ কি বলে, সেপারেশন অফ ভেরিয়েবলস কতটা পাওয়ারফুল টুল, মানে সেটা তোরা বুঝতে পারবি আর কি। সেটা একটা আইডিয়া দেওয়ার জন্যই প্রচুর কাজে লাগে, সমস্ত জায়গায় ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসে ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর তো ওগুলো বললামই না, মানে আরও অনেক আছে, হিট ইকুয়েশান আছে, অন্যান্য ধরনের ওয়েভ ইকুয়েশান আছে।